তো যেটা বলতেছিলাম আমাদের পিটি অনলাইন ব্যাচের শুভ ভাইয়ের কথা। তিনি 65 স্কোর পাইছেন। তো উনিও একটা কথা বলে গেছেন যে আপনাদের ভাই রিসোর্স ব্যাংকটা খুব খুব ইউজফুল, খুবই মানে চমৎকার জিনিস রিসোর্স ব্যাংক। এই রিসোর্স ব্যাংকটা যদি আমি না পড়তাম তাহলে আমি হয়তো পাইতাম না। যেমন রিডিং কোয়েশ্চেন উনি কোনো কমন পাননি। তো বলছে ভাই আমি কমন পাইনি, আমার জন্য প্রবলেম হয়নি, কারণ আমি আপনাদের রিসোর্স ব্যাংকটা পড়ে গেছিলাম, ভোকাবুলারি জানি, কলোকেশন জানি, আমি এগুলো ভালো মতন শিখে গেছি। তো পরীক্ষায় কমন পাই না পাই সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আমি কতখানি প্রিপেয়ার্ড। যেহেতু আমি প্রিপেয়ার্ড, আমার প্রিপারেশন টপ নচ, আমি সবকিছু শিখে গেছি, আমি বুলেট প্রুফ, আমি ভালো করতে পারি। আমি পরীক্ষা দিয়েছি, আমি ভালো করছি। তো যদি চান, যদি আমাদের ড্যাফোডিল যে পাশের বিল্ডিং, ওখানে যদি কারো পরীক্ষা থাকে, কেউ যদি চান আমার সাথে কথা বলতে পারবেন, কোনো প্রবলেম, কোনো প্রবলেম নেই। আচ্ছা তামান্না আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, রিসোর্স ব্যাংক আসলেই অনেক সুন্দর করে সাজানো। এটা একদিনে সাজানো হয়নি, এটা অনেক বছর, প্রায় 4-5 বছর, 2021 সাল থেকে আমি শুরু করছি। তো আলহামদুলিল্লাহ আমি জানি জিনিসটা উনি অনেক যত্ন নিয়ে করছে, এবং সেটা আপনাদেরকে বেনিফিট দেবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তামান্না আপু, আপনি সালাম দিয়েছিলেন না? বাংলাদেশ লেভেল 3-তে চলে গেছে। হ্যাঁ, এটা গেছে আসলে কিছু এজেন্সির কারণে, যে এজেন্সি গুলা স্টুডেন্টদেরকে লেভেল 2 এবং লেভেল 3 ইউনিভার্সিটি এবং কলেজে পাঠানোর চেষ্টা করছে। লেভেল 2 লেভেল 3 যেসব ইনস্টিটিউট এবং কলেজ আছে, তারা আসলে স্ট্যান্ডার্ড না, তাদের এডুকেশনাল স্ট্যান্ডার্ড ভেরি লো। অন দি আদার হ্যান্ড, আমরা আইএলস এক্সেলেন্সে সব সময় স্টুডেন্টদেরকে লেভেল 1 সাজেস্ট করছি। এখন আমরা ইউনিভার্সিটি সাজেস্ট করছি, সেই সব ইউনিভার্সিটি যেখানকার পড়াশোনা ভালো, যাদের ভিসা রেশিও সুপার হাই, কোনো রিফিউজাল নেই, সেগুলো আমরা সর্টিং করছি সেকেন্ড। যদি আমরা ইনস্টিটিউট অথবা কলেজ সাজেস্ট করে থাকি, এমনগুলাই করছি যেগুলো সব লেভেল 1, যেখানে আপনার ভিসা রিফিউজালের চান্স নেই। তো যদি আপনারা রাইট গাইডেন্স পান, তাহলে আপনার লেভেল 3 নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বাট যদি আপনারা ভুল পাল্লায় পড়েন, তাহলে সেটা আপনাদের এবং তাদের ব্যাপার, কারণ সেখানটা তো আর আমরা নাই। আমরা চাইলেও আপনাদেরকে হেল্প করতে পারবো। তো আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো যদি আপনারা আমাদের সাথে কাজ করেন, আমাদের হাত ধরেন। তো আপনাদের সাথে আমাদের একটা কানেকশন আগে থেকেই আছে, এবং সেই কানেকশনটা আরো স্ট্রং হবে, আরো স্মুথলি যাবে। বাট আপনি যদি অন্য কোথাও যান, সেটা আসলে আমি না। সেটা কিভাবে কি বলবো, তা আপনি আরেকজনের আন্ডারে চলে গেছেন। তো তারপরে দোয়া থাকবে যে আপনারা প্রত্যেকে যেন শেষ পর্যন্ত আপনার যে দেশটা আছে সেই দেশটা পর্যন্ত পৌঁছাইতে পারেন। সেটা আপনি যেখান থেকে অ্যাপ্লাই করেন, সেটা আমাদের এখান থেকে অ্যাপ্লাই করেন অথবা অন্য কোথা থেকে অ্যাপ্লাই করেন, আপনাকে যেন আল্লাহ সফল করে, এটা আমার দোয়া থাকবে। পিটিই দিয়ে আয়ারল্যান্ড যাওয়া যায় যায়, আপনারা প্রসেস করেন, করি। বাট আয়ারল্যান্ডের বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হয়। ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা বর্তমানে বন্ধ বাংলাদেশ। যদি চালু হয় আবার, তখন আমরা আয়ারল্যান্ড নিয়ে আবার প্রমোট করবো। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি আমাদের লিসনিং মডিউলে। আমাদের লিসনিং মডিউল আমরা শুরু করছিলাম, এবং আমরা আহ যে কোয়েশ্চেন দুটো করছিলাম সম্ভবত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, যে দুইটা কোয়েশ্চেনের মধ্যে সিমিলারিটি আছে। আজকে আমরা যে কোয়েশ্চেনটা করবো সেই কোয়েশ্চেনটা হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন। রাইট ফ্রম ডিকটেশন, যেখানে আমার টোটাল 32 মার্কস থাকে। রাইট ফ্রম ডিকটেশন কোয়েশ্চেনে আমরা 32 মার্কস পাই। এটা একটা খুবই মানে সুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আবার সেটা একই সাথে আমাকে আমাকে লিসেনিং এবং রাইটিং দুইটা মডিউলে আমাকে মার্ক দেয়। লিসেনিং আমি পাই 12 মার্কস, রাইটিং আমি পাই 20 মার্কস। ইন টোটাল আমি 32 মার্কস পাই এই কোয়েশ্চেনে। কোয়েশ্চেন আসে অ্যাভারেজে 3টা কোয়েশ্চেন আসে, 3টা কোয়েশ্চেন 32 মার্কস, মানে এক একটা কোয়েশ্চেন অলমোস্ট 10 মার্ক করে। আচ্ছা, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সোশ্যাল সায়েন্সের জন্য বেটার হবে হবে। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি আমাদের খুব ভালো একটা ইউনিভার্সিটি, আমাদের অলরেডি দুজন গেছে। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি
মেলবোর্নে আছে, সিডনিতে ক্যাম্পাস আছে, খুবই ভালো ইউনিভার্সিটি, টপ র্যাঙ্ক, এবং এখানকার ডিগ্রির ভ্যালু হাই, এমপ্লয়াবিলিটি অনেক হাই। এখান থেকে পড়াশোনা করে স্টুডেন্টরা খুব সহজে জব, ভিক্টোরিয়া। আচ্ছা, তাহলে রাইট ফ্রম ডিকটেশন কোয়েশ্চেন, 32 মার্কস এর কোয়েশ্চেন। কি হয় এই কোয়েশ্চেনে? ডিকটেশন ওয়ার্ডটার সাথে আমরা কি পরিচিত? যে ডিকটেশন, ছোটকালে আমরা ডিকটেশন করছি, যে টিচার একটা বই থেকে আমাদেরকে একটা প্যারাগ্রাফ পড়ে পড়ে শোনাইতো। টিচার জোরে জোরে রিডিং পড়তো, আমরা টিচার যা বলতেছে সেটা খাতায় লিখতে হইতো। তো টিচার জোরে জোরে একটা জিনিস পড়তো, আমরা সেটা শুনতাম, আর খাতায় সেটা হুবহু লিখতে হইতো। তো টিচার যা বলতেছে সেটা শুনে আমাকে হুবহু লিখে ফেলতে হইতো। এটাকে আমরা বলতাম ডিকটেশন। আশা করি আপনারা করছেন, তাই না? আপনারা ছোটকালে পাইছেন নাকি? আপনাদের সময়টা আছে? আমার সময় ছিল। আমার স্কুল ছিল প্লেতে ভর্তি হয়েছিলাম মনে 1997-এ। আমি যখন প্লেতে গেছি, প্লে, নার্সারি, কেজি, তারপর 1, 2, এইসব ক্লাসগুলোতে করায় ডিকটেশন। টিচার পড়ে শোনায়, আমরা শুনে শুনে লিখি। করছেন? আচ্ছা। ফার্স্ট ক্লাস, লাস্ট ক্লাস হয়েছিল সম্ভবত একটাই ক্লাস হয়েছিল। আচ্ছা হাসান ভাই, এটা আপনার কাউন্সিলের সাথে কথা বলে ফেলবেন, ঠিক আছে? ওকে, তাহলে ডিকটেশনের যে ফরম্যাট, সেম ফরম্যাট আমরা, মানে এখানে একটা ভালো একটা দিক আছে যে আমাদেরকে পুরো প্যারাগ্রাফ শুনতে হবে না, আমরা খালি একটা সেন্টেন্স শুনবো। ভালো করে শুনি, আমরা শুধু একটা সেন্টেন্স শুনবো। তাহলে একটা সেন্টেন্স প্লে হবে, সেন্টেন্সটা আমি যেভাবে শুনছি ঠিক সেভাবে আমাকে লিখতে হবে। তাহলে আপনাকে একটা সেন্টেন্স প্লে করে শোনাবে, সেন্টেন্সটা আপনি ঠিক যেভাবে শুনছেন সেভাবে আপনি নোট করে ফেলবেন। এটাই হচ্ছে আপনার কোয়েশ্চেন, রাইট ফ্রম ডিকটেশন। তো আমরা তাহলে একটু ইয়াতে যাচ্ছি, এটা থিওরি পার্টে যাচ্ছি এখন। সবাই আমার থিওরি দেখতে পাচ্ছেন? স্লাইড দেখতে পাচ্ছেন এখানে? আমরা এটা একটু পড়ি। তো রাইট ফ্রম ডিকটেশন আমরা এখানে কয়টা কোয়েশ্চেন পাই? 3 থেকে 4টা কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি বলছি যে আমরা একটা করে সেন্টেন্স শুনবো, এক একটা কোয়েশ্চেনে এক একটা সেন্টেন্স শুনবো। তো এই সেন্টেন্সের ডিউরেশন কতক্ষণ হয়, কতক্ষণ ধরে সেন্টেন্সটা চলে? এক একটা সেন্টেন্স চলে 3 to 5 সেকেন্ডস, 3 থেকে 5 সেকেন্ড ধরে এক একটা সেন্টেন্স চলে, ঠিক আছে? আচ্ছা, তো একটা সেন্টেন্সটার বেশি, সেন্টেন্স মানে হচ্ছে একটা কথা, তো একটা কথা শুনতে সর্বোচ্চ 3 থেকে 5 সেকেন্ড লাগে। এটা হচ্ছে আমার টোটাল অডিও টেপের লেন্থ। এই সেন্টেন্সটা শুধুমাত্র একবার প্লে করবে, নর্মাল যে আপনাকে সবসময় একবার শোনাবে। আর সেন্টেন্সে সর্বোচ্চ 15টা ওয়ার্ড থাকতে পারে। তাহলে আমরা একটা সেন্টেন্স শুনবো, সেন্টেন্সটা 3 থেকে 5 সেকেন্ডের, সেই সেন্টেন্সে ম্যাক্সিমাম 15 ওয়ার্ডস থাকতে পারে, বাট অ্যাভারেজে 10 থেকে 12টা ওয়ার্ড থাকে। নর্মালি 10 থেকে 12টা ওয়ার্ড। মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে আমি কতগুলো ওয়ার্ড কারেক্টলি লিখতে পারি, কতগুলো ওয়ার্ড আমি কারেক্টলি লিখতে পারি। এবং দেখা যায় প্রতি ওয়ার্ড প্রতি 1 মার্ক থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে 1 মার্ক থাকে। তার মানে যেহেতু 3টা সেন্টেন্স শুনতেছি, 3টা সেন্টেন্স হচ্ছে 32 মার্কস। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সে 10 থেকে 12টা ওয়ার্ড, এক একটা সেন্টেন্সে 10 থেকে 12 মার্ক। একটা হয়তো 10 মার্ক, একটা 11 মার্ক, একটা 12 মার্ক, এরকম করে আমাদের টোটাল মার্ক, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা সেকেন্ড টাইম দিবেন বেশ।
এটা দিয়ে দিস এখন মেইল করে। আচ্ছা, আমাদের আসলে আজকে একটা ভিসা অ্যাপ্লিকেশন হচ্ছে অস্ট্রেলিয়া। তো যখন ভিসা অ্যাপ্লিকেশন হয় আমরা আসলে আফটার আওয়ার্স অফিসে থাকি। তো ওরা যখন অ্যাপ্লাই করে তখন আমাকে একটু স্টেপ গুলো দেখায়। এই জন্য আমি একটু সময় নিছি আপনাদের কাছ থেকে। কোঅপারেট করার জন্য স্যার ধন্যবাদ। আচ্ছা, তো এখন যেখানে ছিলাম, আমাদের একটা সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্স শুনি। সেন্টেন্সটা 3 থেকে 5 সেকেন্ড। একটা সেন্টেন্সে অ্যাভারেজে 10 থেকে 12টা ওয়ার্ড থাকে, এবং আমি কতগুলো ওয়ার্ড কারেক্টলি লিখতে পারি তার উপর আমাকে মার্ক দেয়। এখন আমার স্ট্র্যাটেজিটা কি? একটা সেন্টেন্সে হইতে পারে যে আমি খালি 2টা ওয়ার্ড ক্যাচ করতে পারছি। আপনি শুনছেন যে একটা সুন্দর একটা বড় সেন্টেন্স, আর আপনি খালি 2টা ওয়ার্ড ক্যাচ করতে পারছেন, কিরকম? আমি আপনাকে বললাম যে upon finding out his fault he was dismissed from the class. আপনি চিন্তা করছেন ভাই, আমি খালি ধরতে পারছি ক্লাস আর হচ্ছে ডিসমিসড। আমি খালি 2টা ওয়ার্ড ধরতে পারছি। কারণ কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে ভাই আমি 2টা ওয়ার্ড লিখলে কি আদৌ কোনো মার্ক পাবো কিনা? এটা নিয়ে কারো কোনো চিন্তা আছে? কারো এই প্রশ্নটা আছে? আচ্ছা, ধরেন আপনি যা ধরতে পারছেন, আমি একটা এক্সাম্পল দিলাম যে আমি যদি খালি 2টা ওয়ার্ড ধরতে পারি, আমার কি 2টা ওয়ার্ড লেখা উচিত নাকি লেখা উচিত না? কি মনে হয় আপনাদের? বা আমি খালি একটা ওয়ার্ড ধরতে পারছি, তাহলে কি একটা ওয়ার্ড আমি লিখবো? অবশ্যই লিখবো, কারণ প্রত্যেকটা ওয়ার্ড মার্ক ক্যারি করে। অবশ্যই আমি লিখবো। আমি যদি না লিখি আমি সেই মার্কটাও পাবো না। তো কখনো এটা নিয়ে হতাশ হবেন না। প্রায় সময় দেখা যায় অনেকে প্রথম সেন্টেন্সটা ধরতে পারেনি, পরে মন খারাপ করে বসে আছে যে আমি তো ধরতেই পারলাম না, কি হবে ভাই? সেকেন্ড সেন্টেন্সটা হয়তো সহজ, তো সেটা এখনো পানি নেই। বাট প্রথম সেন্টেন্সে আপনি যদি 2টা ওয়ার্ড লেখেন, আপনি 2টা ওয়ার্ডের মার্ক তো পাচ্ছেন। সেটা আপনি কেন হারাবেন? আপনি 2টা পারলে 2টা ওয়ার্ড আপনি লিখেন, একটা পারলে একটা লিখেন। যেটা লিখবেন সেটার জন্য তো আপনি মার্ক পাচ্ছেন। তো কখনো কোনো ওয়ার্ড মানে ছোট করবেন না, কোনো ইয়ার ব্যাপারে নেগেটিভ হবেন না। আপনি 5টা ওয়ার্ড পারলে 5টা ওয়ার্ড লেখেন, 10টা পারলে 10টা লেখেন, কোনো সমস্যা নেই। তো আমাদের মেইন যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল যখন সেন্টেন্সটা প্লে হচ্ছে ফুল অ্যাটেনশন দিয়ে শুনুন, খুব ভালো করে শুনুন। যা শুনছেন সেটা আপনার মেমোরিতে ঢুকাই ফেলেন। যে সেন্টেন্সটা বলছে সেটা আপনার মেমোরিতে ঢুকাই ফেলেন। দেন সেই মেমোরি থেকে আপনি লিখে ফেলেন। এই পুরো জিনিসটা হয় 1 সেকেন্ডের ভিতরে। আপনি সেন্টেন্সটা মাত্র শুনলেন, সেটা আপনার মাথায় টেম্পোরারি গেঁথে গেছে, সেই মেমোরি থেকে হচ্ছে আপনি লিখে ফেলবেন। তো মেইন স্ট্র্যাটেজি হচ্ছে শুনেন, যা শুনছেন সেটা একটু মনে রাখেন, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সেই মেমোরি থেকে আপনি সেন্টেন্সটা এবার লিখে ফেলেন। ঠিক আছে? আচ্ছা, এটারও দুইটা ওয়ে আছে। কিরকম? প্রথম বলে দেখেন, আমি লিখছি লিসেন, মানে প্রথম যে পার্টটা, লিসেন ফার্স্ট। আগে আপনি সেন্টেন্সটা শুনেন। যখন আপনি শুনতেছেন তখন আপনি আর কিচ্ছু করতেছেন না, জাস্ট শুনতেছেন। তাহলে আগে খুব ভালো করে শুনেন, তাহলে আপনি মনে রাখতে পারবেন। এরপর আপনি লিখবেন। তাহলে ফার্স্টে শুনবো, খুব কেয়ারফুলি ফুল অ্যাটেনশন দিয়ে শুনবো, যা শুনছি সেটা আমি মনে রাখবো, তারপর লিখে ফেলবো। এটা আমি রেকমেন্ড করি। কিছু কিছু অ্যাডভান্সড স্টুডেন্ট আছে যারা একই সাথে শুনতেও পারে লিখতে পারে। এটা তাদের জন্য সেকেন্ড স্ট্র্যাটেজি। যে আপনি যদি চান বা আপনি যদি ফিল করেন যে আমি একই সাথে শুনতে শুনতে লিখতে পারি, তাহলে আপনি সেন্টেন্স শোনা অবস্থায় টাইপ করতে পারেন, অথবা খাতায় লিখতে পারেন। আপনার তো নোট করার 2টা ওয়ে আছে। আপনি চাইলে কিবোর্ডে টাইপ করতে পারেন, আপনি চাইলে কাগজের মধ্যে লিখতে পারেন। তো 2টা ওয়ে, একটা হচ্ছে আগে শুনবো পরে লিখবো, আরেকটা হচ্ছে শুনতে শুনতে লিখে ফেলবো। তো সেকেন্ড স্ট্র্যাটেজিটা কাদের জন্য? এটা হচ্ছে তাদের জন্য যারা একটু অ্যাডভান্সড লার্নার্স, যারা একটু ভালো, যারা একটু ফাস্ট। বাট এছাড়া বাকিদের আমি ইয়া করবো না, কেমন? আচ্ছা, সিরিয়াল ওয়াইজ মনে না থাকলে কোনো সমস্যা নেই। এটা ভালো প্রশ্ন করছেন আবির ভাইয়া। যে ধরেন আমি
যদি সিরিয়াল ওয়াইজ মনে রাখতে না পারি, আগের ওয়ার্ড পরে, পরের ওয়ার্ড আগে লিখি, কোনো প্রবলেম নাই। যতক্ষণ পর্যন্ত আপনি প্রত্যেকটা ওয়ার্ড লিখতে পারছেন, আপনি যতগুলো ওয়ার্ড লিখতে পারছেন আগে পিছে এলোমেলো হয়েছে, কোনো প্রবলেম নেই, আপনি মার্ক পাবেন। তো সিরিয়াল মেনটেন করা নেসেসারি না। আচ্ছা, আপনার স্ট্র্যাটেজিটা অনেক হেল্পফুল। মকে বারবার বলে লিখলে মিস হয় না। আচ্ছা, উম, আচ্ছা ঠিক আছে। ঠিক বুঝতে পারিনি জিনিসটা কি, মুখে বারবার বলে। রাইট, হ্যাঁ। আমি যা শুনবো সেটা যদি আমি একটু জাস্ট মেমোরাইজ করি, মুখে বলতে বলতে লিখে ফেলি, এক্স্যাক্টলি রাইট। রাইট, মুখে মুখে। এখন বুঝতে পারছি। তো আমার পছন্দের স্ট্র্যাটেজি হচ্ছে এটা, যে আগে শুনেন, যা শুনছেন খুব ভালো করে এটা মাথায় ঢুকাই ফেলেন, যা শুনতে পারছেন সেটা মুখে পড়তে পড়তে, একটু একটু পড়তে পড়তে আপনি লিখে ফেলেন, ব্যাস। এটাতে আমরা ম্যাক্সিমাম আউটপুট পাই, সেটা আমি নিজেও ফলো করি, যে আগে শুনি পরে লিখি। আচ্ছা, আর কেউ যদি থাকেন যে না ভাই আমি শুনে শুনে লিখতে মানে ভালো ফিল করি, আপনি এটা ট্রাই করতে পারেন। আমার পছন্দ হচ্ছে, দেখেন আমি কি বলছি, প্র্যাকটিস 20 কোয়েশ্চেন্স উইথ স্ট্র্যাটেজি 1 অ্যান্ড স্ট্র্যাটেজি 2 ইচ। আপনি প্রথম ওয়েতে 20টা কোয়েশ্চেন ট্রাই করেন, সেকেন্ড ওয়েতে 20টা কোয়েশ্চেন ট্রাই করেন, আপনি বুঝবেন যে আপনার জন্য কোনটা বেটার। আপনি কি আগে শুনবেন পরে লিখবেন, নাকি শুনতে শুনতে লিখবেন? কোনটা আপনার জন্য বেটার সেটা আপনি ডিসকভার করতে পারবেন, সেটা আপনি বের করতে পারবেন যদি আপনি 20টা করে কোয়েশ্চেন স্ট্র্যাটেজি 1 এবং 2 দুইটা দিয়ে আপনি ইউজ করেন। আপনি বুঝে ফেলবেন যে আপনার ওয়ে কোনটা। Yes, আপনি তারপর সেটা চুজ করবেন। আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে ভাই। যখন সেন্টেন্সটা শুনবো, আমি কি জাস্ট শব্দগুলা তোতা পাখির মতন শুনবো, নাকি সেন্টেন্সটা আমাকে কি বলতেছে সেটা আমি একটু বোঝার চেষ্টা করবো? আমি কি জাস্ট সেন্টেন্সটা পুরো তোতা পাখির মতন মুখস্থ করব, নাকি বুঝে শুনে তারপর আমি মনে রাখবো? কোনটা কোনটা হেল্প করে বেশি? যদি আপনি বুঝেন, সেন্টেন্সটা যদি আপনি বুঝে শুনে মনে রাখেন, তাহলে মনে থাকে বেশি। বুঝছেন? আমি সেদিন খুব আপসেট হয়ে দেখতেছিলাম, একজন টিচার ইউটিউবে পড়াচ্ছে, বাংলাদেশের মনে হয় নতুন একজন টিচার। সে বলতেছে ভাই, খালি ওয়ার্ড গুলো জাস্ট মাথায় রাখতে পারলে হয়েছে, ওয়ার্ড গুলো মাথায় রাখতে পারলে হয়েছে ভাই। ওয়ার্ড মাথায় থাকবে তখন যখন সেটার অর্থ আমি জানি। আপনার অনেক সময় হিন্দি গান শুনেন না? হিন্দি গান এক দুইবার শুনলে আপনার মাথায় ঢুকে যায় না গানটা? কেন যায়? কারণ আপনি হিন্দির অর্থ বুঝেন। বাংলাদেশের মানুষ হিন্দি গানের মিনিং বুঝে, হিন্দি ওয়ার্ড গুলা বুঝে। বাট আপনাকে যদি চাইনিজ গান শোনায়, চাইনিজ গান 10 বার শুনলে কি আপনি মনে রাখতে পারবেন? আমাকে বলেন তো। আপনি একটা হিন্দি গান 2বার শুনলে যত মনে থাকে, একটা চাইনিজ গান 10 বার 20 বার শুনলেও তো মনে রাখতে পারবেন না। দুই একটা শব্দ হয়তো পারি, বাট পুরো জিনিসটা আমার মাথায় আসে না, কারণ আমি তো বুঝিই না। তাই না? দেখেন, মেইন ডিফারেন্স হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। যে কথাটা আপনি শুনতেছেন সেটা যদি আপনি বুঝে শুনেন, তাহলে মনে রাখা ইজি, এবং সেখান থেকে আবার সেটাকে লেখা ইজি। বাট আপনি যা শুনতেছেন যদি না বুঝে শুনেন, খালি শব্দের মতন তোতা পাখির মতন শুনেন, তাহলে এটা মনে রাখা কঠিন। তো খুবই ইম্পর্টেন্ট, প্লিজ সেন্টেন্সটা বুঝে শুনে তারপর আপনি লিখবেন। বুঝে শুনেন, তাহলে আপনার মনে থাকবে, লিখতে সহজ হবে। আমরা বলছি সেটা যে ওয়ার্ড সিকোয়েন্স, সেটা মনে রাখাও সহজ, মেমোরি থেকে লেখাও সহজ। আচ্ছা, রাইট ফ্রম ডিকটেশনের কিছু ভোকাবুলারি থাকে, কিছু ওয়ার্ড থাকে, সেটা হয়তো আমাদের সবার জন্য সহজ না বা কমন না। এই ভোকাবুলারি গুলা আমাদের রিসোর্স ব্যাংক থেকে শিখবো। আমাদের যে প্র্যাকটিস পোর্টাল আছে আলফা, সেখান থেকেও আমরা এই ভোকাবুলারি গুলো শিখবো। এই ওয়ার্ড গুলা যেহেতু আমি শুনবো, যে ওয়ার্ডটা আমি জীবনে শুনিই নাই, জীবনে পড়ি নাই, এই ওয়ার্ডটা যখন প্রথমবার শুনবো, আমি বলবো যে আচ্ছা ওয়ার্ডটা যদি কি বলছে, আননোন ওয়ার্ড তো আমি এটা বুঝি না ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা লাইফে প্রথম শুনছি, সেটা তো আমি মনে রাখাই কঠিন, মনে রাখা সম্ভব না। বাট ওয়ার্ডটা যদি আমি পড়ে ফেলি, ওয়ার্ডটা যদি আমি পড়ে ফেলি, ওয়ার্ডটা আমি অলরেডি জানি, সেই ওয়ার্ডটা যখন আমি আবার শুনবো, তখন আমার জন্য মনে রাখা অনেক সহজ। তো ভাই, সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে সেটাই মেইন চ্যালেঞ্জ। যদি আননোন ওয়ার্ড থাকে, তাহলে সেটা শুনে বোঝা আমার জন্য অনেক কষ্ট। আমি যেটা করব, ওই ভোকাবুলারি গুলা, এই ওয়ার্ড গুলা রিসোর্স ব্যাংক, আমাদের যে রিসোর্স ব্যাংক আছে এবং আমাদের যে পোর্টাল আছে, দুইখান থেকে শিখবো। ব্যাস।
তার সাথে আমাদের লিসেনিং এর খুব নর্মাল সবার জন্য আমরা যে অ্যাকসেন্ট শুনবো সেটা অস্ট্রেলিয়ান হয়, আমেরিকান হইতে পারে, ব্রিটিশ হইতে পারে, সাউথ আফ্রিকান। চারটা মেজর অ্যাকসেন্ট আছে ইংলিশে, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে চারটা মেজর অ্যাকসেন্ট আছে। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, প্র্যাকটিস কোথায় করবো? পোর্টালে ভাইয়া। এই যে হাসান ভাই, আমি মনে হয় আপনি একটু জাস্ট কাউন্সিলরের সাথে কথা বললে অনেক কিছু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনার কাউন্সিলরকে আপনি ফোন দিন, কেমন? আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে ভাই, যেহেতু আমি ইংলিশই শুনবো এবং কয়েকটা অ্যাকসেন্ট শুনতে পারি, সেটা অস্ট্রেলিয়ান, আমেরিকান, ব্রিটিশ অথবা সাউথ আফ্রিকান, চারটা মেজর অ্যাকসেন্টের মধ্যে আসতে পারে। তো সেই জন্য আমরা কি করব, আমরা লিসেনিং অ্যাকসেন্ট প্র্যাকটিস করতে পারি। লিসেনিং অ্যাকসেন্ট প্র্যাকটিস, লিসেনিং অ্যাকসেন্ট প্র্যাকটিসের জন্য আমি আপনাদের কয়েকটা জিনিস রেডি করে রাখছি, আমি একটু দেখাই আপনাদেরকে। আমি আপনাদেরকে দেখাই, এটা আপনাদের রিসোর্স ব্যাংকে আছে। লিসেনিং অ্যাকসেন্ট প্র্যাকটিস নাম দিয়ে সম্ভবত, এই যে অ্যাকসেন্ট লিসেনিং প্র্যাকটিস ফর পিটি। আপনাদের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে। এই চ্যানেলগুলা আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান এবং সাউথ আফ্রিকান। তো সেটা আপনি, আমার কথা কি ভাই, আপনি ইংলিশ শুনেন, আপনি যত অ্যাকসেন্ট, যত মানে আঞ্চলিকতার ইংলিশ শুনতে পারবেন, তত আপনার লিসেনিং ইমপ্রুভ হবে। যেমন জো রোগান হচ্ছেন একজন আমেরিকান মিক্সড মার্শাল আর্টিস্ট, স্পোর্টস কমেন্টেটর এবং পডকাস্টার। ওনার পডকাস্টে ট্রাম্প আসে, ইলন মাস্ক আসে, তারপর হচ্ছে গিয়ে মার্ক জাকারবার্গ যায়, আবার একটা রাস্তার ফকির যায়, একটা ড্রাগ অ্যাডিক্ট যায়, একটা সিরিয়াল কিলার যায়। জো রোগান সবার কাছ থেকে তাদের লাইফের এক্সপিরিয়েন্স শুনে। খুবই ভালো একটা কোয়ালিটি একটা পডকাস্ট, এন্টারটেইনিং, খুবই ভালো, মানে আপনার শুনে খুব ভালো লাগবে। কোন অ্যাকসেন্টে শিখলে ভালো? হ্যাঁ, অ্যাকসেন্ট শিখতে হবে না, জাস্ট অ্যাকসেন্ট গুলো আমি শুনবো যে আমেরিকান ইংলিশটা কেমন। অ্যান্ড্রু টেইট লোকটা আমেরিকান এবং ব্রিটিশ দুই রকম অ্যাকসেন্টে কথা বলতে পারে। সে বড় হয়েছে ইংল্যান্ডে, বাট তারপর চলে গেছে আমেরিকাতে। এখন তো সে মোটামুটি ফ্রিলি ঘুরতেছে। তো অ্যান্ড্রু টেইট মোটিভেশনাল স্পিকার, আমার অনেক কাজে হেল্প হয়েছে। লোকটা অনেক ভালো একটা লোক, মানে আমাকে অনেক প্রোডাক্টিভিটি শিখাইছে আর কি, যে লাইফে আসলে খারাপ আসবে, আমি চাইলেও সব মানুষকে চেঞ্জ করতে পারবো না। মানুষ খারাপ থাকবে, ভালো থাকবে। ভালো মানুষদের অ্যাপ্রিসিয়েট করতে হয়, খারাপ মানুষদেরকে লাইফ থেকে কাট অফ করতে হয়। তো অ্যান্ড্রু টেটের একটা ভালো লেসন ছিল আমার জন্য। অনেক ইজি, খুব সুন্দর একটা জিনিস এটা, ভালো জিনিস। আর আরো অনেক কিছু শেখায় সে। অ্যাকচুয়ালি ছেলে পেলেকে বুঝায় যে ভাই, কমফোর্ট হচ্ছে ইজ ইয়োর ওয়ার্স্ট এনিমি। কমফোর্ট, আরাম, আমরা আরামায়েশ চাই, বাট আরামায়েশ হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু। কমফোর্ট ইজ ইয়োর বিগেস্ট এনিমি টুয়ার্ডস প্রোগ্রেস, টুয়ার্ডস সাকসেস। যদি আপনি সাকসেসফুল হইতে চান, আপনাকে কমফোর্ট জোন থেকে বের হইতে হবে, আপনাকে আপনার ইয়া থেকে বের হইতে হবে। আপনি যখন, জি স্যার আচ্ছা, স্যার আমার চাবি, চাবি কার কাছে? চাবি তো আমার কাছে নেই, অফিসের চাবি। আমিও বাসায় তো দেখেন ওদের কাছে আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, আমি তাহলে ক্লাসে ব্যাক করি আবার। ঠিক আছে, ওকে। হুম, এখন না, আমি ক্লাস নিচ্ছি, পরে একটু দাও। ঠিক আছে, ঠিক আছে, okay, ঠিক আছে। দুইটা চাবি তো আছে না? জি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা না। আচ্ছা, তো আমাকে সবাই একটা ফালায় চলে গেছে, কাজকাম শেষ, অ্যাপ্লিকেশন ডান। আচ্ছা, তো মাস্টার শেফ মানে আপনি একটা পডকাস্ট দেখেন, আপনি একটা মোটিভেশনাল স্পিচ শুনেন, আপনি একটা কুকিং শো দেখেন, একটা প্ল্যানেট, এই মানে এনিমালস, পশু পাখি, নেচারের ভিডিও দেখেন, আপনি স্ট্যান্ড আপ কমেডি দেখেন, আপনি স্পোর্টস কমেন্ট্রি শুনেন, আপনি ডিসকভারি চ্যানেল দেখেন, হিস্ট্রি নিয়ে জানেন, পলিটিক্স নিয়ে জানেন, যত রকম দেখেন, আমি ক্রিকেট, ফুটবল, যতগুলো লিগ আছে সবগুলো মেনশন করছি, আপনি নিউজ শুনেন, আপনি গেম খেলেন। অনেকে আছে গেম খেলে খুব ভালো ইংলিশ ডেভেলপ হয়েছে, গেম খেলে লিসেনিং ইমপ্রুভ করছে, স্পিকিং ইমপ্রুভ করছে, লিসেনিং এবিলিটি বাড়ছে,
কথা বলার ইয়া বাড়ছে, মানে শুধু গেম খেলে, অনলাইনে গেম খেলে, স্ট্রিমারদের সাথে মনে হয় তারা ইংলিশে কথা বলে। তো খুব ভালো ইংলিশ হয়েছে আমার, অনেকে স্টুডেন্ট যখন আসে বলে যে ভাই আমার স্পিকিংটা ইমপ্রুভ হয়েছে গেম খেলে। আমি গেম খেলি, পাবজি খেলি, কি জানি ফ্রি ফায়ার খেলি, আমার ইংলিশ খুব ভালো হয়েছে। WWE, wrestling, একই সাথে যেমন এন্টারটেইনিং, তেমনি সেখানে ইংলিশ কিন্তু খুবই পলিশড। রেসলিং এর যে ইংলিশ, এক একটা রেসলার, এই জন সিনা, এই রক, এই বিগ শো, তাদের ইংলিশ কিন্তু খুবই ভালো। সাথে যে কমেন্টেটর, তাদের ইংলিশ খুবই ভালো। তাদের স্ক্রিপ্ট খুব মানে, মানে কি বলবো, খুব হাই কোয়ালিটি স্ক্রিপ্ট তাদের ইংলিশ। আপনি যা কিছু শুনেন সব ইংলিশে শুনেন, যদি শুনতে পারেন আস্তে আস্তে প্রত্যেকটা অ্যাকসেন্টের সাথে আপনি পরিচিত হবেন। বুঝছেন? ঠিক আছে, এই যে উই আর উইথ ইউ, শাকিব খান, দীপু ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মুভি দেখে ইমপ্রুভ হয় না? আচ্ছা, আম, হবে ভাইয়া, না হওয়ার কারণ নেই, হবে ইনশাল্লাহ। আপনি সিরিজ, শো, মুভি আপনি আনন্দে নিয়ে দেখবেন, আপনি ইংলিশ শেখার জন্য দেখবেন না। আপনি দেখবেন মুভিটা অ্যাকচুয়ালি এনজয় করার জন্য, তখন আপনি ইংলিশ শিখতে পারবেন। বাট অনেক আছে যে শিখার জন্য, মানে ভাই আমি ইংলিশ শিখতে চাই, তাইলে আপনার জন্য এটা প্রেশার হয়ে যাবে, এটা করেন না। আপনি জাস্ট চেষ্টা করবেন যে ভাই আমি এটা বুঝে শুনে করতে চাই, আমি বুঝে শুনে একটা ইংলিশ ইয়ে করতে চাই, মানে আমি এনজয় করতে চাই, কি কথা বলতেছে আমি শুনতে চাই। আচ্ছা, এই সব কিছুর জন্য একটা ম্যাজিক ফর্মুলা আছে। লিসেনিং যদি ভালো করতে চান, সেটা কি? সাবটাইটেল অফ। যদি লিসেনিং ইমপ্রুভ করতে চান, তাহলে সাবটাইটেল বন্ধ, সাবটাইটেল দেখা যাবে না। সাবটাইটেল যখন অন থাকে, ব্রেন তখন পড়ে, এটা বুঝেন। আপনি যখন সাবটাইটেল দেখতেছেন, আপনি কিন্তু পড়তেছেন, আপনি আর শুনতেছেন না। আপনি তো আওয়াজ শুনতেছেন, বাট আপনি অ্যাকচুয়ালি পড়তেছেন। এখান থেকে লিসেনিং ইমপ্রুভ হয় না। আপনি যে মুহূর্তে সাবটাইটেল অফ করবেন, আপনার হয়তো 2 থেকে 3 দিন কষ্ট হবে, 2 থেকে 3 দিন বুঝতে একটু কষ্ট হবে, বাট 3 দিন পর ব্রেন তো সে অ্যাডাপ্ট করে ফেলে, সে শোনা মাত্র বোঝা শুরু করবে। তো ব্রেনকে আপনি পুশ করেন যে ভাই তুমি পড়তে পারবে না, তুমি শুনে বুঝতে হবে, তোমাকে শুনেই বুঝতে হবে, তুমি শুনে শুনে বুঝো। তখন দেখবেন আপনার ইয়ে অনেক ইমপ্রুভ করছে, অনেক ইমপ্রুভ করছে। তো এই কাজটা কি করতে পারবেন? সাবটাইটেল বন্ধ করে শুধুমাত্র শুনে ইংলিশ বোঝার চেষ্টা করবেন আপনারা। যদি এটা করতে পারেন, তাহলে রাইট ফ্রম ডিকটেশন 100-এ 100। শুধু রাইট ফ্রম ডিকটেশন না, পুরো লিসেনিং এর সব কোয়েশ্চেন আপনি 100-এ 100। এটা করতে পারবেন? অফকোর্স, ইনশাল্লাহ। ঠিক আছে, তা সাবটাইটেল আজকে থেকে বন্ধ। সাবটাইটেল দেখবো না, আমরা শুনে বোঝার চেষ্টা করবো জিনিসটা। ওকে, আসে। তো আমরা এখন চলে আসি তাহলে আমাদের প্র্যাকটিস, আমাদের মোটামুটি সব ডান। আমরা যা যা জিনিস ছিল, আমি ছোট্ট করে একবার রিভিউ করে নিই, যেহেতু আমরা এখন একটু পরে খেলতে নামবো। খেলার আগে আমি নিয়মগুলো বলে নিই। আমি একটা সেন্টেন্স শুনবো, একটা সেন্টেন্স, সেন্টেন্সটা খুব ভালো করে শুনবো, যা শুনবো সেটা আমার মনে, মেমোরিতে ঢুকায় ফেলবো, এবং সেটাই আমি টাইপ করে লিখবো। তাহলে আমি লিসেনে একটা সেন্টেন্স যেভাবে শুনছি হুবহু সেভাবে লেখার চেষ্টা করব, এবং সেন্টেন্সটা আমি কিছুক্ষণ মেমোরিতে রাখবো, 2-3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, সেটাই আমি একটু মুখে আস্তে আস্তে বলতে বলতে আমি লিখে ফেলবো। এই হচ্ছে আমার মেইন কাজ, এর বাইরে আর কোনো কিছু নেই। এক্স্যাক্টলি, রাইট ফ্রম ডিকটেশন হচ্ছে স্পিকিং এর রিপিট সেন্টেন্সের কপি। স্পিকিং এর যে রিপিট সেন্টেন্স আছে, রাইট ফ্রম ডিকটেশন হচ্ছে ইয়ার। একটা মিনিট, সাদমান, কি তুমি রয়ে গেছো? তুমি রয়ে গেছো? ইচ্ছে একটু accept করো। episode। আচ্ছা, তাহলে আমরা একটা সেন্টেন্স শুনবো, ভালো করে শুনবো, সেটা মনে রাখবো, সেখান থেকে আমরা লিখে ফেলবো। এখানে কয়েকটা মজা আছে, সেটা আমরা যখন সলভ করবো তখন বলতেছি। তাহলে আমি এখন চলে যাচ্ছে আমাদের পোর্টালে। সবাই দেখতে পাচ্ছি তো পোর্টালতে? আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেন, লিসেনিং, রাইট ফ্রম ডিকটেশন, প্রেডিকশন প্র্যাকটিস করি। তো যেটা বলছি, আমরা একটা সেন্টেন্স শুনবো, কেমন?
আমি আবার প্লে করতেছি, সবাই শুনেন। সবাই রেডি তো? কেউ চাইলে খাতা কলমে লিখতে পারেন, কেউ চাইলে টাইপ করতে পারেন, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট। বাট চেষ্টা করবেন সেন্টেন্সটা হুবহু যা শুনছেন সেটা লিখে ফেলার জন্য। হুবহু চেষ্টা করবেন। আমি আবার প্লে করতেছি। Photography can be really useful in geographical research. কি বলছে? দেখি আপনাদের। আচ্ছা, ভেরি গুড। দেখি, হাসান ভাই আসেন। হাসান ভাইয়েরই আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ভাই। আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি বলেন তো কি লিখছেন আপনি? একটু photography can be really useful in research. আচ্ছা, ভেরি গুড ভাই। Geography, যেহেতু একটা সেন্টেন্স শুরু করতেছি, সেন্টেন্সটার প্রথম শব্দটা কোন হাতে হয় ভাইয়া? ক্যাপিটাল লেটার হবে ভাইয়া। ক্যাপিটাল। ফ্যান্টাস্টিক, এটা তাহলে সবার জন্য একটা মেসেজ। যে কোনো জি সেন্টেন্স টাইপ করার সময় প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। ফটোগ্রাফি ক্যান বি রিয়েলি ইউজফুল useful ইন in রিসার্চ। geographical research. Sorry, ও research. ভেরি গুড। জিওগ্রাফিক্যাল রিসার্চ। জি, আচ্ছা, জিওগ্রাফিক্যাল রিসার্চ। আচ্ছা ভাই, সেন্টেন্স কি দিয়ে শেষ হয়? full stop. Good. তাহলে সব সময় আমরা একটা সেন্টেন্স ক্যাপিটাল দিয়ে শুরু করব, শেষ করব ফুল স্টপ দিয়ে। জি ফটোগ্রাফি ভাইয়া। ক্যান বি রিয়েলি ইউজফুল ইন জিওগ্রাফিক্যাল রিসার্চ। সাবমিট দিব? Yes ভাইয়া। কত পাইছেন? ওয়াও। লিসেনিং 5 আউট অফ 5, রাইটিং 5 আউট অফ 5। আর কোনো কনফিউশন আছে? না ভাইয়া, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে ভাই। বুঝতো না জিনিসটা? জি ব্যাস। ভাইয়া। এই থ্যাংক এই ইউ জিনিসটা ভেরি আমরা মাচ। করে থাকবো। থ্যাংক ইউ ভাইয়া, ভেরি গুড। দেখেন, মোস্ট ওয়েলকাম। এই যে জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস। এবার একটা সেন্টেন্স যেভাবে শুনবো ঠিক সেইভাবে আমি এখানে টাইপ করে ফেলবো। এবং যেটা বলছি যে কিছু জিনিস করতে গেলে আমরা বুঝি। এখন দেখেন, অনেকে যদি এটাকে ছোট হাতে লিখতাম, ধরেন একই জিনিস আমি লিখতেছি ফটোগ্রাফি দিয়ে ছোট হাতে, আর ফুল স্টপটা আমি না দিতাম, তাইলে কি হইতো দেখি তো? তাহলে কি প্রবলেমটা হইতো? তাহলে দেখেন, আমার কিন্তু Photography can be really useful in geographical research. আমার ক্যাপিটাল লেটারের জন্য 1 মার্ক কেটে ফেলছে, আমার ফুল স্টপের জন্য 1 মার্ক কেটে ফেলছে, আমার লিসনিং রাইটিং এ 2 মার্ক কাটা চলে গেছে। আমি এটা কখনোই করবো না। আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম এখান থেকে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। তাহলে এবার পরেরটা চলে যাই, দেখি আবার কে আছেন ভালো একটা অ্যান্সার দিতে পারবেন। To get to the restroom, go into the hall and turn right. বুঝছেন? 3 ওয়ার্ড লিখতে পারলে 3 ওয়ার্ড লিখবো, আপু, কোনো সমস্যা? আচ্ছা, দেখি সাইমা আপু আসেন। সাইমা আপু আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন কি লিখবো? টু গেট টু দ্য রেস্টরুম, টু গেট টু দ্য রেস্টরুম রেস্টরুম। রেস্টরুম কি এক শব্দ নাকি আলাদা শব্দ লিখবো? একসাথে। একসাথে লিখবো, রেস্টরুম। তারপর গো ইনটু গো ইনটু দ্য হল দ্য হল অ্যান্ড টার্ন রাইট। এন্ড টার্ন রাইট। আচ্ছা, সাবমিট করে দিব? জি স্যার। ফুল স্টপ, তারপর পোস্ট সাবমিট। অফিসে, পোস্ট অফিস। তো কি আসছে? যেহেতু একটু 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 মানে একটু আনকমন সেন্টেন্স, তো এখানে কি টু গেট টু দ্য রেস্টরুম, গোয়িং টু দ্য হল এন্ড টার্ন রাইট। লিসেনিং এখানে কিন্তু আগেরটার চেয়ে বেশি মার্ক, 7 মার্ক, রাইটিং এ 7 মার্ক, 14 মার্ক ছিল। আমরা 14 মার্কই পেয়ে গেছি নাকি? জি স্যার। ভেরি গুড। টু গেট টু দ্য রেস্টরুম, গোয়িং টু দ্য হল এন্ড টার্ন রাইট। নাইস, সুন্দর। ঠিক আছে, এবার পরেরটায় চলে যাচ্ছি।
The elective course introduces engineering students to construct practices and concepts. কি বলছে এটা? Electric engineers practices concept. Engineering students practice concept. আচ্ছা, আর কেউ আরেকটু বেশি ক্যাচ করতে পারছি? Elective introduce students to practice concept. Elective cause. আচ্ছা আচ্ছা, দেখি আদিপ আপু একটু আসেন তো। আদিপ আপু একটু আনমিউট করেন। জি ভাইয়া। জি আপু, আপনি একটু বলেন সেটা। The elective course engineering student concept. Engineering students, তারপর Concept. কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, আমি কি আরেকবার শুনতে পারি? আরেকবার শুনবো? হুম। আপনি তাহলে আনমিউট থাকেন, আপনি শুনে আমাকে আরেকটু অ্যাড করে দিবেন, যেখানে সাথে আর কি যোগ করতে হবে। The elective course introduces engineering students to construct practices and concepts. বাবু, এবার আমরা কি পিক করতে পারছি? স্টুডেন্টের আগে হ্যাঁ ধরতে পারি নাই আই গেস। একটা ওয়ার্ডও ধরতে পারি নাই, ধরলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না ধরলে ঠিক আছে, সমস্যা নেই। Okay, ঠিক ওকে। আছে, যতটুকু পারছেন এনাফ, যথেষ্ট। এটাও খারাপ, এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, সুপার ডিফিকাল্ট কোয়েশ্চেন। যদি আমি ধরেন এটাই সাবমিট করে দেখি যে কত মার্ক আসে, দেখি আপনি স্টিল 5 মার্কস পাচ্ছেন লিসেনিং রাইটিং মিলে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখি যে এটাকে আরেকটু কি করা যেতে পারে। The elective course introduces engineering students to construct practices and concepts. আচ্ছা, রাজিয়া আপু, দেখি আপনি বলেন, আনমিউট করেন। রাজিয়া আপু Hello. আনমিউট করছে? জি আপু। ইলেকটিভ এটা কি? The elective course introduces engineering student practices and concepts. ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস প্র্যাকটিসেস এন্ড কনসেপ্টস। আচ্ছা, কেমন ইয়া আপু? ইলেকটিভ কোর্স ইন্ট্রোডিউস ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস। আচ্ছা আপু, Elective ইঞ্জিনিয়ারিং course স্টুডেন্টদেরকে প্র্যাকটিস এবং কনসেপ্টের দিকে ইন্ট্রোডিউস করতেছে, তাহলে একজন মানুষকে কিসের প্রতি এর একটা প্রিপজিশন আসতে পারতো? কি হইতো সেটা? যে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস এবং কনসেপ্টের প্রতি ইন্ট্রোডিউস করতেছে, ওদেরকে সেই প্র্যাকটিস এবং কনসেপ্ট গুলো শেখাচ্ছে। to টু। আচ্ছা আচ্ছা, এবং কেমন প্র্যাকটিস? আপু একটা একটা কথা বলছে, একটা শব্দ বলছেন, কেমন জানি প্র্যাকটিসটা, কোনো কিছু বানানো, কোনো কিছু গড়া, এমন টাইপের কিছু। build construct বিল্ডের। আচ্ছা, কেমন কনস্ট্রাক্ট আপু? কেমন কনস্ট্রাক্ট? আচ্ছা ঠিক আছে, যতটুকু বলছেন এখন আপনি আউট যতটুকু। হয়ে গেছে। আচ্ছা, কোনো সমস্যা, আপনি অনেক শুনছিলাম যখন অনেক তখন ট্রাই করছেন, অনেক ট্রাই মাথায় করছেন, ছিল। খুবই ভালো করছেন। এই তো, কনস্ট্রাক্ট প্র্যাকটিসেস এন্ড কনসেপ্টস, সুন্দর। ঠিক আছে না আপু? জি স্যার। তাহলে আমরা যে কি করতে পারি, যে ভাই আমি যদি দেখি কোন একটা ওয়ার্ড মিসও গেছে, আমরা চিন্তা করতে পারি ভাই যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে কিসের প্রতি একটা প্রিপারেশন তো আসার কথা,
গেস করে দিলে দেখছেন, আপনি কিন্তু গেস করে দিছেন, বাট তারপরও কারেক্ট হয়েছেন আপু। জি স্যার। আচ্ছা, ওরা কি করবে? ওরা প্র্যাকটিস এবং কনসেপ্ট তৈরি করবে। তো তৈরি করার বেশ কয়েকটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা ছিল কনস্ট্রাক্ট। বাস। ঠিক আছে আপু, তাহলে আমরা নিজে একটু অ্যানালাইজ করতে পারি। হয়তো আমি জি, 3-4টা ওয়ার্ড মিস মানে করছি। সেন্টেন্সটা হচ্ছে হ্যাঁ, বুঝে ওটা কিভাবে কমপ্লিট হয়, মিনিংটা এটা ধরে। কেমনে কমপ্লিট হইতে হ্যাঁ পারে, হ্যাঁ। আপনি চিন্তা করেন। আপনি যখন চিন্তা করবেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার ব্রেন আপনাকে বলে দিচ্ছে ভাই এমন কিছু একটা আসতে পারে, এমন কিছু একটা আসতে পারে। অটোমেটিক্যালি আপনি কিন্তু যদি 2-3টা ওয়ার্ড কারেক্টলি গেস করতে পারেন, আপনার মার্কটা বেড়ে যাবে না অনেক? জি জি। মার্কটা অনেক বেড়ে যাবে। তো আমরা এটা ট্রাই করবো যে ভাই, একটা জিনিস লেখার পড়েছে এখানে আসলে সেন্টেন্সটা কারেক্ট হওয়ার জন্য কি কি লাগতো, আমি এই জিনিসগুলো একটু গেস করে বসাই দেবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা। এটা অনেক কঠিন ছিল। পরেরটা চলে যাবো। Employers accept applications from all academic backgrounds. এটা কি বলছে? নতুন কেউ আসেন যারা অ্যান্সার করবেন? নতুন কেউ? আচ্ছা, আম, দেখি ইয়াকে আছেন, এইচপি। এইচপি আপনি যিনি আছেন, আপনি একটু বলেন দেখি। আনমিউট করুন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, কি বলছেন আপনি? আমি রাবেয়া বলছিলাম। রাবে আপু, জি জি, বলেন আপু, অ্যান্সারটা কি? হবে যে এমপ্লয়ার accepts applications from all academic background. এমপ্লয়ার অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশনস ফ্রম From all academic background. একাডেমিক Background. ব্যাকগ্রাউন্ডস। আচ্ছা, তো এমপ্লয়াররা কি করে? সব একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে আপু। অ্যাপ্লিকেশনের জন্য অ্যাকসেপ্ট করে, জি। এখন ধরেন আপনি শিওর না এটা কি এমপ্লয়ার নাকি এমপ্লয়ার্স। ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারেন? আপনি এমপ্লয়ার লিখলেন, তাতে এমপ্লয়ার্স লিখছেন। ঠিক আছে, দেখেন তো, নর্মালি কি এটা ভুল হতো না যে একসাথে দুইটা লিখলে? জি। এমপ্লয়ার এবং এমপ্লয়ার্স আমরা একসাথে লিখছি। অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফ্রম অল একাডেমিক ব্যাকগ্রাউন্ডস। Background. আমরা সাবমিট দিয়ে দেখি তো কি হয়। আপনি কি 4 মার্ক পাইছেন? জি। আচ্ছা, ওয়ার্ডটা ভুল ছিল কি, এমপ্লয়ার, বাট সেটার জন্য কি আমার কোনো মার্ক কাটা গেছে? হ্যাঁ। এখান থেকে একটা সুন্দর শিক্ষা আছে আমাদের সবার, যে ভাই আমি যদি কখনো দুইটা ওয়ার্ডের মধ্যে কনফিউজ থাকি, যেটা কি সিঙ্গুলার বলছে না প্লুরাল বলছে, তাহলে আমি চাইলে কি করতে পারি আপু? তাহলে দুটাই লিখবো আমি আর কি। দুইটাই আমি লিখতে পারি। আমার কিন্তু কোনো মার্ক কাটা যাবে না, বাট যেটা কারেক্ট হবে সেটার জন্য আমি মার্ক পেয়ে যাবো। জি, এটা ভালো একটা খুবই জিনিস। খুবই ইউজফুল একটা স্ট্র্যাটেজি, যেটা কিনা আমরা অনেক সময় দেখা যায় একটা এস বা ইয়ার জন্য আমার 2 মার্ক কেটে ফেলছে। ভাই আমার মার্কটা কাটা যাবে কেন? আমি দুইটাই লিখে দিই। আমি অ্যাপ্লিকেশনসও লিখতে পারি, অ্যাপ্লিকেশন লিখতে পারি, অ্যাপ্লিকেশন লিখতে পারি, ব্যাকগ্রাউন্ড লিখতে পারি, ব্যাকগ্রাউন্ডস লিখতে পারি। সবগুলো ডাবল ডাবল লিখে দিব, কোনো প্রবলেম নাই। যেটা কারেক্ট সেটাও নিবে, যেটা ভুল সেটাও কাটবে না। তা আমার যদি না কাটে, তাহলে আমার কোনো ভয় আছে আর? না আমার স্যার, কোনো এটা ভয় নেই। লেখার জন্য কি কোনো নির্দিষ্ট সময় আছে যে না এই সময়ের ভিতরে আমার লিখে শেষ করতে হবে? আমার হচ্ছে আপু, এই কোয়েশ্চেনটা আপনার লাস্ট কোয়েশ্চেন তো, দেখা যায় আমরা বলি লিসেনিং পরীক্ষার টাইমটা আপনাকে একবারে দিয়ে দেয়। টোটাল 25 মিনিট ধরেন দিয়ে দিছি লিসেনিং পরীক্ষায়। তো আপনি তো শুরুতে আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে না, হুম। ওগুলো শেষ করে এসে লাস্টের এই 3টা কোয়েশ্চেন বা 4টা কোয়েশ্চেনের জন্য আপনি অ্যাটলিস্ট 4 মিনিট হাতে রাখবেন। 4 মিনিট বাকি থাকতে আপনি যেন রাইট ফ্রম ডিকটেশনে আসতে পারেন, এটা আপনি ট্রাই করবেন। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে।
ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সবগুলো স্ট্র্যাটেজি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছি। দেখেন, এই জন্য আমরা একটা জিনিস প্র্যাকটিস করি, আপনারাই অ্যান্সার দিচ্ছেন, আমি কখনো অ্যান্সার দিই না। সবসময় আপনারা ইন্টারাক্ট করেন, বা আপনারা যখন অ্যান্সার দেন আপনারাই বুঝেন যে ভাই কিভাবে অ্যান্সার দিলে আমরা কি পাচ্ছি। আচ্ছা, কোনটা করা যাবে ভাই? ছোট হাতে লেখা যাবে না, সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, লাস্টে ফুল স্টপ। স্পেলিং ঠিক রাখতে হবে, সিঙ্গুলার প্লুরাল ঠিক রাখতে হবে। যদি একটা স্পেলিং এর মধ্যে আমি কনফিউজ থাকি, আমি দুইটা স্পেলিং লিখে দিব, যেটা কারেক্ট সেটা নিবে, যেটা ভুল সেটা কাটবে না। খুবই সুন্দর স্ট্র্যাটেজি। আচ্ছা, পরেরটায় চলে আসি। অ্যালার্ট। In my opinion, the car should be repaired soon. এটা খুবই ভালো, এটা গরিবের বন্ধু কোয়েশ্চেন পাইছি। যে কোয়েশ্চেনটা ধরেন আমার মার পাড়াইতে খুব হেল্প করবে। আচ্ছা, এটা খেয়ে বলবেন দেখি। এটা হচ্ছে ইয়া আসেন, শাকিব খান দীপু ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আমার আইএলটিএস ক্লাসে ছিলেন না? জি, ওখান থেকে মুভ করলাম এখানে। পিডিতে চলে আসছেন? আচ্ছা আচ্ছা, যাক ভালো। সাকিব ভাই হচ্ছেন ভালো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বিদেশ না থেকে স্যার, ক্লাস কিছুই না। করতেছে। হুম, আচ্ছা, বলেন ভাই, আপনার ইয়েটা বলেন। আচ্ছা, ট্রাই করি ভাই স্যার। ইন মাই অপিনিয়ন, দ্য কার শুড বি রিপেয়ার্ড সুন। The car should be repaired soon. আচ্ছা, আমার ওপিনিয়নে কারটাকে তাড়াতাড়ি রিপেয়ার করা উচিত। তাহলে সাবমিট দিয়ে দিব। দেন দেখি। আচ্ছা, কি পাইছেন আপনি? 11 out of 11। লিসেনিং এ 5.5, রাইটিং 5.5, টোটাল 11 মার্কস। পিটি কি আইএলটিএস থেকে সহজ? এটা তো মনে অবজেক্টিভ এর মতো লাগতেছে স্যার, অবজেক্টিভ এর মতো। মানে কত কম এফোর্টে কত মানে ভালো একটা ইয়ে পাওয়া যাচ্ছে না? জি স্যার। এই কোয়েশ্চেন 32 মার্কসের আসে, বুঝেন। এবং বেশিরভাগ সময় ইজি আসে আর মিডিয়াম আসে, ডিফিকাল্ট আসেই না বলতে গেলে। ইজি আর মিডিয়াম আসে, তো ডিফিকাল্ট খুব কম আসে, আসলে সর্বোচ্চ এক। তো খুব সহজে ইনশাল্লাহ আপনি মার্ক পেয়ে যাবেন এখান থেকে। তো যাক ভাই, আমার আইএলটিএস ক্লাসে ছিল, অনলাইন ক্লাসে, উনি বিদেশ থেকে ক্লাস করেন। তো উনাকে আমি বলছিলাম, আমার সাথে আমার একবার কথা হয়েছিল, পরে আমি বলছিলাম যে আপনি পিটি করেন, আপনার জন্য ভালো হবে। পিটি খুব মজার একটা পরীক্ষা, খুব ভালো একটা পরীক্ষা, স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা পরীক্ষা। ঠিক আছে, আসুন 6 নম্বর। There is a lot of traffic in the morning. কি বলেছেন? আচ্ছা, কে বলবেন দেখি এটা? তামান্না আপু বলেন তো। আর মিউট করেন। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম আপু। Sir, there is a lot of traffic in the morning. লট অফ ট্রাফিক ইন দ্য মর্নিং। দেখ, আপনিও খুব ভালো মার্ক পাইছেন, 11 out of 11। সুন্দর, এটা থ্যাংক তো ইউ। ইজি ছিল। এগুলোই পরীক্ষা আসে, জি স্যার। কঠিন কমই আসে, এগুলোই আসে বেশি। ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। দোয়া করবেন আমাদের এক্সামের সময় যেন ইজি আসে। আচ্ছা, সবার জন্য দোয়া থাকে যে কারো পরীক্ষা যেন কঠিন না হয়, প্লাস জি স্যার। আমার প্রিপারেশন যেন ভালো থাকে, প্রশ্ন যাই আসুক আমি যেন পারি অ্যান্সার করতে, জি স্যার, তাহলে তো আর সমস্যা ইনশাল্লাহ। নেই। জি স্যার। ঠিক আছে, পয়েন্ট অ্যালার্ট সবাই। A good architectural structure should be usable, durable and beautiful. কি বলছে? একটা ভালো আর্কিটেকচারাল স্ট্রাকচার কি হতে হবে? সুন্দরভাবে ব্যবহারযোগ্য হবে এবং টেকসই হবে। কি বলছে?
যারা নতুন কেউ নাই অ্যান্সার দেওয়ার জন্য? নতুন মানুষ চাচ্ছি। আর কে আছে নতুন? অ্যান্সার গুলো ভালো হচ্ছে, যারা লিখতেছেন ভালো লিখছেন। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা যারা লিখতেছেন ভালো লিখতেছেন। আচ্ছা, সালসাবিলা আপনাদের কি বলে একটু? আপু একটু আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপনার অ্যান্সারটা একটু বলবেন? A good architecture structure should be durable and beautiful. Architecture structure should Should be be durable, and beautiful. beautiful. আচ্ছা, ঠিক আছে আপু। ধরেন উম, দুই একটা ওয়ার্ড তো এদিকে দিয়েছে। আচ্ছা আপু, একটা আর্কিটেকচার স্ট্রাকচার বলতেছেন। জি। আর্কিটেকচার ওয়ার্ডটা নাউন, স্ট্রাকচার ওয়ার্ডটাও নাউন। তো কেমন কাঠামো, যেটা হচ্ছে আর্কিটেকচারের সাথে কানেক্টেড একটা কাঠামো, এটার অ্যাডজেক্টিভটা কি হইতে পারতো আপু? Structural, স্ট্রাকচার আবার একটু অন্যদিকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে এটাকে আহ আরেকবার প্লে করবো। জি স্যার। আপনি পারবেন মনে হচ্ছে, আপনি শুনেন তাহলে। A good architectural structure should be usable, durable and beautiful. এখানে তিনটে ওয়ার্ডের মধ্যে আরেকটা ওয়ার্ড আছে। স্ট্রাকচারাল হ্যাঁ, আরেকটা বলতে হচ্ছে ডিউরেবল এর আগে একটা ইয়ে বলছে। আরেকবার শুনুন। A good architectural structure should be usable, durable and beautiful. আচ্ছা, ইউজেবল, ডিউরেবল এন্ড বিউটিফুল। আচ্ছা আপু, এই যে দেখেন, আমরা বলছিলাম না যে আর্কিটেকচার তো ওয়ার্ডটা নাউন, সেটার অ্যাডজেক্টিভ কি আপু? আর্কিটেকচারাল। আর্কিটেকচারাল স্ট্রাকচার, যেহেতু আর্কিটেকচার ভিত্তিক কাঠামো, আর্কিটেকচারাল স্ট্রাকচার। ওটা একটু ফাস্ট পড়ে হয়তো শুনতে একটু ইয়ে হয়। ঠিক আছে, আপনি ভালো, সব দিক দিয়ে ভালো হবে। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছি। Food containing overabundant calories supplies little or no nutritional value. এটা একটু ডিফিকাল্ট, আপনারা যতটুকু পারেন ততটুকুই ভালো। আরেকবার প্লে করবো। Food containing overabundant calories supplies little or no nutritional value. ও ফ্যান্টাস্টিক, তামান্না খুব সুন্দর পিক করছেন তো দেখি, অনেক ভালো করছেন দেখি। শুধু ভালো না, অনেক ভালো করছেন। আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ বলেন। The food containing হুম overabundant calories হুম supplies little লিটল or no হুম nutritional value. নিউট্রিশনাল ভ্যালু। খুবই ভালো আনসার দিচ্ছেন এটা। তাহলে সব ঠিক আছে, সাবমিট করবো। জি স্যার। স্যার overabundant কি একসাথে হবে? ও হ্যাঁ, ওভার অ্যাবান্ডেন্ট একসাথে হবে, রাইট। মানে যেটা ইয়ার বেশি, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, ওভার অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে অত্যধিক। অত্যধিক অতিরিক্ত। ওয়ার্ডটা একসাথে, হ্যাঁ মানে এক্সেসের। জি স্যার। তো ওভার অ্যাবান্ডেন্ট একসাথে হবে। ঠিক আছে, আনসার আপনার ঠিক আছে, সমস্যা নেই। তো লিখতে লিখতে চলে আসে এর মধ্যে মাঝে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কঠিন ছিল।
আপনি যে এতগুলো ওয়ার্ড পিক করছেন এটাই আর কি একটা সারপ্রাইজ। ভালো জি অ্যান্সার স্যার, হয়েছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমরা লাস্ট দুইটা করব। যারা যারা করেন নাই তারা রেডি? Our professor is hosting the Business Development Conference. কি হবে? আচ্ছা, নাবিলা পুষ্প আপু একটু বলুন। কোন? Our professor is hosting business conference. Is hosting Business conference. বিজনেস কনফারেন্স। কেমন বিজনেস কনফারেন্স? বিজনেসের পর একটা শব্দ বলছে, তো কি খেয়াল করা যায়? খেয়াল করিনি স্যার। আচ্ছা, আরেকবার প্লে করি। দুইটা ওয়ার্ড মিসিং আছে মনে হচ্ছে, একটু দেখেন, আপনি পিক করার চেষ্টা করেন। আচ্ছা। Our professor is hosting the Business Development Conference. হোস্টিং এর পরে এ আছে আর বিজনেস এর পর ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, আচ্ছা। একটা বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স নাকি বিজনেস ডেভেলপমেন্ট যে কনফারেন্সটা সেটা করতেছেন? যে বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্সটা আছে হোস্টিং এর পরে এ আছে স্যার। এ আছে, এ দিব। আচ্ছা, ঠিক আছে, দিলাম। বুঝিনি স্যার। না ঠিক আছে, আপনি টেনশন দিলাম সেটা। আচ্ছা, একটু দেখেন আপু, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্সটা কিন্তু স্পেসিফিক। যে কনফারেন্সটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে, তো যে কোনো কিছু যখন স্পেসিফিক হয়ে যায় তার আগে আমরা কি দিই আপু? দা। যেহেতু এটা একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা কনফারেন্স যেখানে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে, দ্য বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স। ঠিক আছে, সুন্দর। এমনি জাস্ট 1 মার্ক হয়তো আমার কাটা গেছে, বাকি সবকিছু ঠিক আছে। লাস্টে The bus for London will leave 10 minutes later than planned. এটা কি বলছে? আচ্ছা, আপনারা দুজন কোয়েশ্চেন করছেন, আমি একটু পরে অ্যান্সার দিব, সেটা শেষ করে দিচ্ছি। এটা কি দিব অ্যান্সার? মাহমুদ আপু অ্যান্সার দিবেন। আছে অপশন, আনমিউট করেন। জি ভাইয়া, আপু। জি, the the bus for London will leave 10 minutes later than planned. যখন প্ল্যান করা হয়েছে তার The থেকে bus 10 for মিনিট 10 পরে। মিনিট পর সেটা ছাড়বে। আচ্ছা জি। আচ্ছা, এইটা পোর্টালের সমস্যা। এটা পোর্টালের সমস্যা। 10 মিনিটস আপনি TN লিখতে পারবেন, নাম্বারে লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই। সে কোনো কারণে এটাকে আসলে ক্যাচ করতে পারেনি, এটাকে ভুল ধরে বসে আছে। সে কোনো ভুল না। তারপর মেইন এক্সামে জি আপনি ভাই। মার্ক পাবেন। আপনি TN লিখতে পারবেন, সংখ্যায় লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, দুইটাই অ্যাকসেপ্টেড। ঠিক আছে, TEN এটাই মনে হয় ভালো হবে। নর্মালি তো ওয়ার্ড দেওয়াটাই বেটার, আর নাম্বার ওয়ার্ড। না জি জি দেওয়াটাই ভাই। ভালো। ঠিক আছে, নাম্বার দিতে গেলে আমরা একটু উপরে নিচে করতে হবে। হ্যাঁ, তো এটারও তাড়াহুড়োর মধ্যে। ঝামেলা হয়ে যায়, তার থেকে 10, দুইটাই অ্যাকসেপ্টেড। আপনি এই নাম্বার মানে ওয়ার্ডে লিখে দেওয়াটা বেটার। তো ঠিক আছে, খুব ভালো হয়েছে আপনি। তা আলহামদুলিল্লাহ, মানে আমার এক্সপেকটেশনের থেকে আপনারা অনেক ভালো করছেন, যেটা আমাদের জন্য অনেক মানে শান্তি, আমার জন্য খুব রিলিফ, বড় একটা রিলিফ, যে যখন আপনারা খুব ভালো পারফর্ম করতে পারতেছেন। তাই আমি আশা রাখি যে কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বলতে গেলে লিসেনিং মডিউলের 3 ভাগের 1 ভাগ, 32 মার্কের কোয়েশ্চেন, সেখানে আপনারা সবচেয়ে ভালো পারফর্ম করছেন আলহামদুলিল্লাহ। তা আমি আশা রাখবো যে যেগুলো সহজ কোয়েশ্চেন সেটা আপনাদের জন্য কোনো ব্যাপারই হবে না।
মানে এটা ইনস্ট্যান্ট শুনে আপনাকে লিখতে হচ্ছে। এটা যদি আপনি পারেন তাহলে অন্য জিনিসগুলো আপনার জন্য আরেকটু সহজ হবে ইনশাআল্লাহ। বাট তার মানে কিন্তু এই না যে আমরা প্র্যাকটিস থামাবো, আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকে আমাদের যতগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন আছে সব শেষ করে ফেলবো। রাইট ফ্রম ডিকটেশন সময় লাগে না, আমি ঘন্টায় চাইলে 20-30টা করতে পারি 1 ঘন্টায় বসে। তো আমি এক বসাতে চাইলে 50টা করতে পারি, কোনো ব্যাপারই নেই। সারাদিনে আমি 100টা করে ফেলতে পারি। তো চেষ্টা করবো যে আমার যতটুক আমার মানে ফুল লাগবে, যতটুক পর্যন্ত আমি পারি ফুল অ্যাকুরেসি আমার লাগবে। আপু, প্রেডিকশন কোয়েশ্চেন করেও সবাই এখন কমন পাচ্ছে না। রিসেন্ট জানুয়ারিতে যারা পরীক্ষা দিছে তারা সব প্রেডিকশন করেও কমন পাচ্ছে না সবগুলো। কিছু কমন পড়ে, কিছু পড়ে না, এবং কমন কমই পড়ে। ধরেন 2-3টা কোয়েশ্চেন কমন পড়ে, বাকিগুলো কমন পড়তেছে না। তাহলে খুব সম্ভবত পিটি হচ্ছে আরেকটু চেঞ্জ করতেছে, হয়তো প্রেডিকশন গুলোকে তারা একটু কম আনবে। তো আমরা যেটা করব, আমরা চেষ্টা করব যে একটু সুন্দর করে করতে। আমরা প্রিপারেশনটা খুব ভালো নিব যাতে আমার না হয়, বুঝছেন? আমি প্রিপারেশনটা খুব ভালো করে নিব যাতে যে কোনো কোয়েশ্চেন আসুক, যাই আসুক, আমি যাতে ভালো করতে পারি। আমার কমন লাগবে না, আমি যা শুনবো আমি তাই লিখতে পারবো, তাই আমি কারেক্টলি বলতে পারবো। প্রত্যেকটা অ্যান্সার আমার চেনা জানার কোনো দরকার নেই, সব পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের আচ্ছা, একটা প্রশ্ন ছিল, ডিটারমাইনার্স এর জন্য ডিডাকশন হবে কিনা? ডিটারমাইনার্স মানে হচ্ছে আর্টিকেল এ এন, তারপর দা, দিস, দ্যাট, অবশ্যই হবে। আপনার আর্টিকেল তারপর এগুলোর জন্য সবসময় 1 মার্ক করে কাটা কাটা যাবে। জি, নিমু আপু, আপনি বলেন। গ্রিফিথ ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি। আচ্ছা, ঠিক আছে, যদি এটা আমাদের ক্লিয়ার থাকে তাহলে রাইট ফ্রম ডিকটেশনটা আমরা ক্লোজ করে দিচ্ছি। রাইট ফ্রম ডিকটেশন হচ্ছে একটা সেন্টেন্স একবার শুনবো, শুনে যেভাবে শুনছি হুবহু সেভাবে লিখে ফেলবো। তো শোনার সময় খুব অ্যাটেনশন দিয়ে কেয়ারফুলি শুনবো, তাহলে বুঝে শুনবো যাতে একটু মনে থাকে, তারপর আমি সেটা লিখে ফেলবো। লিখে ফেলে আমি একবার রিভাইজ করবো যে আমার স্পেলিং ঠিক আছে কিনা, ফুল স্টপ দিছি কিনা, বড় হাতে শুরু করছি কিনা, কোনো মাঝখানে কোনো ওয়ার্ড আমার কনফিউশন আছে কিনা। সেই ওয়ার্ডটা লাগলে 2টা ওয়ার্ড আমি দিব, সিঙ্গুলার প্লুরাল 2টা দিব। আমার কনফিউশন যে কি এ আছে নাকি দা ছিল, আমি এও লিখবো দাও লিখবো। ভুল ওয়ার্ডটা কিন্তু কাটা পড়বে না, বাট কারেক্ট ওয়ার্ডে আমি মার্ক পাবো। তো এটা খুব চমৎকার একটা জিনিস। তো এটা ক্লিয়ার থাকে তাহলে আমাদের আর কোনো প্রবলেম। তো এই হচ্ছে আজকে আমাদের রাইট ফ্রম ডিকটেশন।